হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সব ভালো আছো। আজ আমি পড়াবো পিরিয়ডিক টেবিল লেকচার 2। আগের দিন যারা লেকচার 1টা দেখোনি তারা অবশ্যই এটা দেখে নেবে। তারপরে যদি লেকচার 2টা দেখো তাহলে ভালো করে বোঝা যাবে। এই লেকচারে তোমরা পাবে অনেক কিছু ট্রিক্স যেগুলো আগে হয়তো শেখোনি, যেমন গ্রুপ বার করা, সহজে পিরিয়ড বার করা, ব্লক বার করা, সেগুলোর ওপর জোর দেওয়া হবে, কারণ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় সেগুলো প্রায় থাকে। আর কিছু শ্লোক যেগুলোর সাহায্যে আমরা মৌলগুলোকে সহজে মনে রাখতে পারবো। তো শুরু করা যাক। আগের দিন বলেছিলাম লীলানাথ লীলানাথ কই রাবড়ি সুজি ফ্রান্সে। এটা কিসের জন্য বলেছিলাম? না, এটা বলেছিলাম গ্রুপ 1 বা পুরাতন অনুসারে 1A গ্রুপ এলিমেন্টগুলোকে মনে রাখার টেকনিক। তো সেটা কি ছিল? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ক্ষারীয় ধাতু। তারপর আরেকটা বলেছিলাম বিই, এমজি, সিএ, বিরিয়ানি, ম্যাগি, কাল, সার বানিয়ে রাখবে। এটা বলেছিলাম বিরিয়ানি, ম্যাগি, কাল, কাল মানে ক্যালসিয়াম, সার বানিয়ে রাখবে। লিখছি এখানে বিরিয়ানি, ম্যাগি, কাল, সার বানিয়ে রাখবে। তো আজ শুধু বিরিয়ানি ম্যাগি নয়, অনেক কিছুই বানিয়ে রেখেছি, সেগুলো আস্তে আস্তে পরিবেশন করব। আর তোমাদেরও কাজ সেগুলো আরও বেশি বেশি জনের কাছে পরিবেশন করে দেওয়া, যাতে সবাই জানতে পারে এগুলো সম্বন্ধে। তো বিরিয়ানি মানে বি, ম্যাগি মানে এমজি, সিএ মানে ক্যালসিয়াম, সার মানে এসআর, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এটা পুরাতন। নতুন যদি আমরা ধরি গ্রুপ 2, এটাকে কি বললাম? 2। আর পুরাতনে বলেছিলাম যারা বাম দিকে থাকে তাদেরকে এ, তাহলে এটা 2A। এই শ্রেণীটাকে আমরা বলবো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় মৃত্তিকা, অ্যালকালাইন আর্থ মেটাল। আর এটা ক্ষারীয় ধাতু, ক্ষারীয় ধাতু। আবার এটাও বলেছিলাম এরা হচ্ছে এস ব্লক মৌল। এরা কি রকম মৌল? না, এস ব্লক। এস ব্লক মৌলের NS1 অথবা NS2 হয়। ইলেকট্রনিক কনফিগুরেশন, ইলেকট্রনিক বিন্যাস হয় NS1 অথবা NS2। তাহলে এই মৌলগুলোকে এস ব্লক মৌল বলবো। যদি প্রশ্ন থাকে এস ব্লক মৌলগুলো পর্যায় সারণীর কোন গ্রুপে থাকে বা কোন শ্রেণীতে থাকে, তা আমরা বলবো 1 অথবা 2। এই দুটো শ্রেণী মিলে এস ব্লক গঠন করছে, 1 and 2। তাহলে এই দুটো শ্রেণী আগের দিনও আমরা আলোচনা করেছিলাম। এটা তাই আরেকবার মনে করিয়ে দিলাম, যারা আগের ক্লাসে আগের ভিডিওটা দেখোনি তারা এটা সম্বন্ধে জানলে, আর আগের ভিডিওটা অবশ্যই দেখবে, তারা আরও ডিটেলস পাবে। এবার আজকে আমরা আসছি বিরল মৃত্তিকা মৌল বা ল্যান্থানাইটস মৌল। ল্যান্থানাইটস বা বিরল মৃত্তিকা মৌল, এদেরকে কি বলা হয়? না, এফ ব্লক মৌল বলা হয়। মানে শেষ ইলেকট্রনটা যদি এফ উপকক্ষে প্রবেশ করে, শেষ ইলেকট্রন যদি এফ উপকক্ষে প্রবেশ করে তাদেরকে বলা হয় এফ ব্লক মৌল। তাহলে ল্যান্থানাইটস বা বিরল মৃত্তিকা মৌলগুলোকে এফ ব্লক মৌল বলে। এবার আমরা দেখব যে ল্যান্থানাইটস মৌলগুলো কত নং পরমাণু ক্রমাঙ্ক থেকে শুরু হয়। তো 57 পর থেকে, মানে ল্যান্থানামের অ্যাটমিক নাম্বার পরমাণু ক্রমাঙ্ক 57, 57 এর পর থেকে, অর্থাৎ 58 থেকে 71 পর্যন্ত মৌলগুলোকে আমরা বলবো ল্যান্থানাইটস মৌল বা বিরল মৃত্তিকা মৌল। কোথাও কোথাও ল্যান্থানাম থেকেও দিয়ে দেয়, কিন্তু অ্যাকচুয়াল ল্যান্থানামের পরমাণু ক্রমাঙ্ক 57, 57 পর থেকে 58 থেকে 71 পর্যন্ত। তাহলে 58 থেকে 71 পর্যন্ত কটা মৌল হবে?
14টা মৌল হবে। তাহলে এই 14টা মৌলকে আমরা বলবো বিরল মৃত্তিকা মৌল। এবার এদেরকে বিরল মৃত্তিকা কি অ্যাকচুয়াল বলা চলে? এরা প্রকৃতিতে বিরল নয়, কিন্তু এদেরকে নিষ্কাশন করা খুব কষ্টকর, এই জন্য এদেরকে বিরল মৃত্তিকা মৌল বলা হয়। তাহলে কি বললাম, যে ল্যান্থানামের পর থেকে অর্থাৎ 58 পরমাণু ক্রমাঙ্ক থেকে 71 পর্যন্ত, 71 কিসে না লুটেশিয়াম, তাহলে 58 থেকে 71, তাহলে শুরু হচ্ছে কিসে, সিরিয়াম থেকে, সিরিয়াম থেকে শুরু হচ্ছে সিরিয়াম, সিই বড় সি ছোট ই, আর কি বললাম এল ইউ মানে লুটেশিয়াম, এল ইউ লুটেশিয়াম শেষ হচ্ছে। তাহলে এই 14টা মৌলকে আমরা বিরল মৃত্তিকা মৌল বলবো। এবার এই বিরল মৃত্তিকা মৌলগুলোকে কি করে মনে রাখবো, তার জন্য একটা শ্লোক বলছি মনে রাখার, লিখে দিচ্ছি আমি শ্লোকটা। কি, সিমেন্টের পাড়ে নদীর পদ্ম, পদ্ম মানে পদ্ম ফুল, সবার মতে একটু ভালো, ভালো মানে গুড, তবুও শুকনো হয়ে, শুকনো মানে ড্রাই হয়ে তোমার জবার মতো মানে জবা ফুলের মতো, জবার মতো রাস্তায় লুকোবে। তো সিমেন্টের মানে সিই মানে সিরিয়াম, এখানে আমি লিখে দিচ্ছি সিই মানে সিরিয়াম। তাহলে কি বললাম, সিমেন্টের পাড়ে মানে পি আর, এগুলো আমরা কোন মৌল লিখছি, বিরল মৃত্তিকা মৌল, মানে প্রাসিও মানে পি আর, এখানে আমি যেটা বললাম সিমেন্টের মানে সিই, এটা হচ্ছে সিরিয়াম, তা পাড়ে পি আর, প্রাসিওডাইমিয়াম, পি আর হলো নদীর মানে এনডি, মৌলটার সংক্ষেপ নাম এনডি, নিওডাইমিয়াম, নিওডাইমিয়াম। তারপরে আছে আমার পদ্ম মানে পিএম, পিএম, প্রোমিথিয়াম, প্রোমিথিয়াম। এবারে সবার মতে, এখানে আছে পদ্মের জন্য পিএম, সবার মতে এস এম, এস এম, তাহলে কী লিখলাম এস এম মানে স্যামে, এস এ এম ই, স্যামেনিয়াম, NIUM, এটা সবার মতে, এটাকে মিলাবার জন্য এস এম। তারপর একটু ই ইউ, ই বড় হাতের ই ছোট হাতের ইউ, ইউরোপিয়াম, ইউরোপিয়াম। তারপর এখানে ভালো, এখানে গুড লিখেছি মানে জিডি, গ্যাডোলি, জিডি গ্যাডোলিনিয়াম, গ্যাডোলিনিয়াম। তবুও মানে টিবি বড় টি ছোট বি, টারবিয়াম, টারবিয়াম। এখানে লিখেছিলাম শুকনো, ইংলিশ হচ্ছে ড্রাই, DY, তাই চিহ্ন লিখবো DY, ডায়ার প্রোসিয়াম। তারপরে লিখেছিলাম হয়ে মানে HO, হলোমিয়াম, হলোমিয়াম, MIUM। তারপরে লিখেছিলাম তোমার মানে TM, থুলিয়াম। একটা আছে থ্যালিয়াম, এটা থ্যালিয়াম বলছি না, এটা হচ্ছে থুলিয়াম, থুলিয়াম। তারপরে জবা মানে YB, এটা মিলাবার জন্য জবা, YB জবা, ইট্রিবিয়াম। তারপরে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হলো, এই দুটোর কোনো কাজ নেই, শুধু শ্লোকটাকে মিলাবার জন্য লুটোবে, তার মানে LU লুটেশিয়াম, লুটেশিয়াম। তাহলে কী করে মনে রাখবো, সিমেন্টের পাড়ে মানে সিই, সিমেন্টের পাড়ে PR, নদীর ND, পদ্ম সবার মতে SM, একটু EU, ভালো
মানে জিডি তবুও, টিবি শুকনো মানে ডিওয়াই হয়ে, এইচও তোমার, টিএম জবার, ওয়াইবি এই দুটোর কাজ নেই, শুধু মিলাবার জন্য জবার মতো রাস্তায় লুটোবে, লুটোবে মানে এলিউ। তাহলে এটা যদি মনে রাখি, কী জন্য মনে রাখবো না, যদি আমাকে বলে যে চারটে অপশন দিয়ে দিল যে নিচের কোন মৌলটি এখানে ল্যান্থানাইটস মৌল, দিয়ে একটা আমার থাকলো গ্যাডোলিনিয়াম, আর এগুলোর মধ্যে কোনোটাই বাকি তিনটে নয়, তাহলে আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে এখানে কোনটা আমার কি ল্যান্থানাইটস মৌল। এবার যদি বলে গ্যাডোলিনিয়ামের পরের ল্যান্থানাইটস মৌলটা কি, তখন আমরা টিবি যদি একটা অপশন থাকে তাহলে আমরা বুঝে যাব, যদি এই শ্লোকটা মনে রাখি তাহলে কি কি মৌলগুলো সেটা বুঝে গেলাম। এবার আমরা বলেছিলাম 57 পর থেকে, তাহলে এর অ্যাটমিক নাম্বার কত হবে, এর অ্যাটমিক নাম্বার হবে 58, এটার কত হবে 59, 60, 61, 62, 63, 64, 65, 65, এখানে 66, তারপর 67, 68, 69, 70, 71। তাহলে কি বললাম, আমাদের 58 থেকে শুরু হবে, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 69, তারপরে 70, 71। এটা হলো কিসে শেষ হবে না 58 থেকে শুরু হয়ে আমাদের 71-এ শেষ হবে। তাহলে টোটাল মৌল আমরা কতগুলো পেলাম, টোটাল মৌল পেলাম আমরা 14টা। এবারে যদি বলে ল্যান্থানাইট সংকোচন কি, ল্যান্থানাইট সংকোচন কি, যত আমরা বাম দিক থেকে ডান দিক বরাবর যাব তত ব্যাসার্ধ কমতে থাকে, যত বাম দিক থেকে ডান দিকে যাব ব্যাসার্ধ কমবে। ব্যাসার্ধ কী জন্য কমে না, বাম দিক থেকে ডান দিকে গেলে নতুন নতুন কক্ষ যুক্ত হয় না, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক বাড়ে, মানে নিউক্লিয়াসের আধান বাড়ে। নিউক্লিয়াস বেশি সংখ্যক নিউক্লিয়াসের আধান যদি বাড়ে তাহলে সর্ববহিস্থ কক্ষকে বেশি জোরে নিজের দিকে টানবে, বেশি জোরে নিজের দিকে টানার জন্য ব্যাসার্ধটা কমে যায়, এটাকে বলা হয় ল্যান্থানাইট সংকোচন। যদি অপশন থাকে ল্যান্থানাইট সংকোচনের কারণ কি, তখন আমরা বলবো 4f ইলেকট্রনের শিল্ডিং ইফেক্ট। শিল্ডিং ইফেক্ট মানে নিউক্লিয়াস সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনকে নিজের দিকে জোরে আকর্ষণ করছে, এটাকে বলা হয় শিল্ডিং ইফেক্ট। তাহলে আমি লিখছি ল্যান্থানাইট সংকোচনের কারণ, ল্যান্থানাইট সংকোচনের কারণ হচ্ছে শিল্ডিং ইফেক্ট। কার শিল্ডিং ইফেক্ট, 4f ইলেকট্রনের। মানে যত আমরা ডান দিকে যাব তত আকারটা কমে যায়, কিন্তু নিউক্লিয়াসের আধান বাড়ে। আকারটা কেন কমে না, নিউক্লিয়াসের আধান বাড়ছে বলে বেশি সংখ্যক নিউক্লিয়াস মানে ধনাত্মক আধান সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনকে নিজের দিকে টানছে, তাই আকার কমে যাচ্ছে, একে বলা হয় ল্যান্থানাইট সংকোচন। এবারে ল্যান্থানাইটস মৌলগুলোকে বললাম যে বিরল মৃত্তিকা এই জন্যই বলা হয়, এরা যদিও প্রকৃতিতে পাওয়া যায়, প্রকৃতিতে বিরল নয়, কিন্তু নিষ্কাশন করা কঠিন, তাই এদেরকে বলা হয় বিরল মৃত্তিকা মৌল। আর এরা কেমন না, এরা সমস্ত ধাতব মৌল। আর এরা কি কাজে লাগে, সিরিয়াম কাজে লাগে কিসে না, সিরিয়াম কাজে লাগে সংকর ধাতু তৈরিতে। আর বাকি যে এনডিপিআর এদের ব্যবহার কি, এনডি বললাম নিওডাইমিয়াম আর প্রোমিথিয়াম, এই দুটো কিসে কাজে লাগে না, ক্রুড অয়েল পরিশোধনে এই দুটোর ব্যবহার আছে। তাহলে এনডি আর সিআর এর ব্যবহার কি বললাম, যে ক্রুড অয়েল পরিশোধনে। তারপরে পেট্রোলিয়াম শিল্পে এদের আমরা ব্যবহার পাই। এবার নেক্সট হচ্ছে LaCe ল্যান্থানাম। এল মানে ল্যান্থানাম, সি মানে আমরা আগেই শিখেছি, তারপরে PR, তারপরে ND, তারপরে ইউ। এদেরকে কোথায় রাখা হয়, ইউ মানে আমরা একটু আগে বললাম ইউরোপিয়াম, এদেরকে কোথায় রাখা হয় মানে খনিজ তেল মধ্যে রাখা হয়। কি জন্য, এরা খুবই সক্রিয়, তাই এদেরকে খনিজ তেলের মধ্যে রাখা হয়। তাহলে কি বললাম, LaCePrNdEu, এদেরকে খনিজ তেলের মধ্যে রাখা হয়, কারণ এরা খুবই সক্রিয়, খনিজ তেলের মধ্যে রাখা হয়। তাহলে যদি বলে ল্যান্থানাইটসের মধ্যে কোন কোন মৌল
কে খনিজ তেলের মধ্যে রাখা হয়, তাহলে বলো LACEPRNDEU মধ্যে রাখা হয়। এবারে যদি বলে এদেরকে কোন পর্যায়ে দেখা যায়, না 58 থেকে আমি বলেছিলাম 71, তো এরা ষষ্ঠ পর্যায়ে দেখা যায়, কিন্তু এদের জন্য নির্দিষ্ট কোনো শ্রেণী নেই। তো এদেরকে আমরা কোথায় পাবো, ল্যান্থানাইটস মৌলগুলোকে আমরা পাবো 6th পিরিয়ডে। তাহলে আমরা ল্যান্থানাইটস মৌলগুলোকে পেলাম 6th পিরিয়ড, ষষ্ঠ পর্যায়ে এদের পাওয়া যায়, কিন্তু এদের কোনো নির্দিষ্ট শ্রেণী নেই। আর এদেরকে কি বলা হয়, না এফ ব্লক মৌল। তাহলে এফ ব্লক মৌল যদি বলি, এফ ব্লক মৌল এদের ইলেকট্রনিক কনফিগুরেশন কেমন হবে, না এদের ষষ্ঠ পর্যায়ে থাকে, তো এস ইলেকট্রনটা পূর্ণ থাকবে, তার আগের ডি উপকক্ষের ইলেকট্রনটা 0 অথবা 1 মানে আংশিক পূর্ণ, আর তার আগেরটাতে শেষ ইলেকট্রনটা তার আগের মানে 4f এফ উপকক্ষে প্রবেশ করবে। এফ এর কটা থাকে 1 থেকে 14, তাহলে এদের শেষ ইলেকট্রনটা এফ উপকক্ষে প্রবেশ করছে, তাই এদেরকে বলা হয় এফ ব্লক মৌল। তো ল্যান্থানাইটসের ইলেকট্রনিক কনফিগুরেশন হচ্ছে এইটা, তাহলে এস উপকক্ষটা সম্পূর্ণভাবে পূর্ণ থাকে। তাহলে এটা আমরা শিখলাম ল্যান্থানাইটস মৌল। তো এদেরকে কি বলা হয়, না এদেরকে বলা হয় বিরল মৃত্তিকা মৌল বা ল্যান্থানাইটস মৌল। কোথায় পাওয়া যায়, ষষ্ঠ পর্যায়ে পাওয়া যায়। কোথার থেকে শুরু হয়, সিরিয়াম থেকে শুরু হয়। সিরিয়াম থেকে শুরু হয়, তাহলে কীভাবে মনে রাখবো, যে বললাম যে সিমেন্টের পাড়ে নদীর পদ্ম সবার মতে একটু ভালো, তবুও শুকনো হয়ে তোমার জোবার মতো ধুলোই লুটোবে। তাহলে এখান থেকে 58 থেকে শুরু হলো, কোথায় শেষ হলো, না 71-এ শেষ হলো। এবারে আমরা আসছি অ্যাক্টিনাইটস মৌল। অ্যাক্টিনাইটস মৌল, তো অ্যাক্টিনিয়ামের পর থেকে, অ্যাক্টিনিয়াম কত হয় 89-এর পর থেকে মৌলগুলো শুরু হয়। তো 89-এর পর থেকে যদি আমরা শুরু করি, কোথায় শেষ করব, না 103-এ। এখানেও 14টা মৌল আছে। তো সেই 14টা মৌল কিভাবে মনে রাখবো, তাহলে বললাম অ্যাক্টিনাইটস মৌলগুলো অ্যাক্টিনিয়ামের পর থেকে, কোথাও কোথাও আবার অ্যাক্টিনিয়াম থেকেই দিয়ে দেয়, কিন্তু অ্যাকচুয়াল অ্যাক্টিনিয়ামের পর থেকে শুরু হচ্ছে। কোথায় শেষ হচ্ছে, অ্যাক্টিনিয়ামের পর থেকে শুরু হয়ে 103-এ শেষ হচ্ছে। এবার আমরা যদি এদেরকে লিখি, প্রথমে শ্লোকটা কীভাবে মনে রাখবো, বৃহস্পতির পরে ইউরেনিয়াম, নেপচুন, প্লুটো, আমার সামনে বিকাশ, চিফ CHIEF, এস্টিমেট, আমার সামনে বিকাশ, চিফ এস্টিমেট নাম্বার 1, চিফ এস্টিমেট ফ্রম লিখে দিই, ফ্রম ম্যাড্রাস, নাম্বার 1 লয়ার। বৃহস্পতি মানে অ্যাকচুয়াল জুপিটার হয়, কিন্তু এখানে আমরা লিখব থার্স, সেই থার্স TH, পরে ফুল ফর্মগুলো লিখছি। বৃহস্পতির পরে ইউরেনিয়াম, নেপচুন লিখলাম NP, তারপরে PU প্লুটো, তারপর আমার AM, সামনে CM, BK চিফ, CF এস্টিমেট বড় হাতের E ছোট হাতের T, ফ্রম বড় হাতের F, M ম্যাড্রাস, MD বড় হাতের M স্মল d, তারপরে NO আইটার কোনো রোল নেই, লরেন্সিয়াম লয়ার LW। তাহলে কোথার থেকে শুরু হলো, আমাদের ইউরেনিয়াম জানি 92, 90, 91, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103।
তাহলে লরেন্সিয়ামে শেষ হলো। তাহলে আমরা কি বললাম যে এবারে পুরো নামগুলো আমাদেরকে শিখতে হবে। তো 89 অ্যাক্টিনিয়াম, আর থোরিয়াম হচ্ছে টিএইচ মানে থোরিয়াম, এখানে লিখছি এবারে টিএইচ মিনস থোরিয়াম, থোরিয়াম। তারপরে পিআর ইউরেনিয়াম, নেপচুন এনপি, এখানে থোরিয়াম লিখলাম থোরিয়াম। তারপরে আমরা পাচ্ছি প্রোট্যাক্টিনাম পিআর, যেটা পিআর। তারপরে ইউরেনিয়াম, তারপরে নেপচুনিয়াম এনপি, নেপচুনিয়াম। তারপরে আমাদের প্লুটোনিয়াম পিইউ, পিইউ প্লুটোনিয়াম, প্লুটোনিয়াম। তারপরে এএম আমার মানে এএম অ্যামেরিসিয়াম, অ্যামেরিসিয়াম, অ্যামেরিসিয়াম। তারপরে সিএম মানে সামনে, সিএম আমার সামনে, এখানে সিএম নয় সিএফ দেবো, সিএফ, সিএফ মানে হচ্ছে ক্যালিফোর্নিয়াম, ক্যালিফোর্নিয়াম। তারপর বিকে, বিকে এখানে বিকাশ, সেটা সংক্ষেপ করে হয়েছে বিকে। তাহলে বিকে হচ্ছে বার্কে, বার্কেলিয়াম, বার্কেলিয়াম। এখানে ছিল ক্যালিফোর্নিয়াম, এটা সিএম ছিল, ক্যালিফোর্নিয়াম সামনে। তারপর চিফ মানে সিএফ, চিফ বললাম সিএফ, সিএফ। তারপরে সিএম ছিল কিউরিয়াম, সিএম এটা হবে এখানে কিউরি, ক্যালিফোর্নিয়াম এখানে আসবে। আর এখানে সিএম যেটা ছিল, সিএম হবে কিউরিয়াম, CURIUM, কিউরিয়াম। এটা সামনে মেলাবার জন্য সিএম কিউরিয়াম। তারপরে বিকাশ বিকে বার্কেলিয়াম। তারপরে আসছে সিএফ ক্যালিফোর্নিয়াম, সিএফ চিফ থেকে সিএফ, আর এখানে সামনে মানে সিএম তাই কিউরিয়াম, আর এখানে চিফ মানে সিএফ, এটাকে লিখব ক্যালিফোর্নিয়াম, ক্যালিফোর্নিয়াম। এবার আসছে এস্টিমেট, এস্টিমেট হবে ইটি, ইটি। তাহলে এখান থেকে আইনস্টাইনিয়াম, আইনস্টাইনিয়াম, ই এস্টিমেট ইএস, এখানে ই বড় হাতের আর ছোট হাতের এস, আইনস্টাইনিয়াম। তারপরে ফর্ম, ফর্ম হচ্ছে বড় এফ আর এম, তাহলে আইনস্টাইনিয়াম, এটা হলো আইনস্টাইনিয়াম। তারপরে বলেছিলাম এফ এম ফার্মিয়াম, বড় হাতের এফ ছোট হাতের এম, ফার্মিয়াম, ফার্মিয়াম। তারপরে ম্যাড্রাস, বড় হাতের এম ছোট হাতের ডি, এখান থেকে সংক্ষেপ করে হয়েছে এমডি মানে ম্যাড্রাস। তো এটাকে লিখব মেন্ডেলিভিয়াম, মেন্ডেল থেকে মেন্ডেলিভিয়াম, মেন্ডেলিভিয়াম। এবারে NO, বড় হাতের এন ছোট হাতের ও, নোবেলিয়াম, নোবেলিয়াম। আইটার কোনো ফাংশন নেই, তারপর লরেন্সিয়াম, লয়ার থেকে LW, এটা LW লরেন্সিয়াম, লরেন্সিয়াম। তাহলে আমরা কি দেখলাম যে ইউরেনিয়াম পর থেকে যে মৌলগুলো আছে তাদেরকে আবার বলা হয় ইউরেনিয়াম উত্তর শ্রেণী, আর এটা হলো পুরো অ্যাক্টিনাইড শ্রেণী। তাহলে কীভাবে মনে রাখবো, বৃহস্পতির পরে ইউরেনিয়াম, নেপচুন, প্লুটো, আমার সামনে বিকাশ, চিফ এস্টিমেট ফ্রম মোরাদাবাদ, নাম্বার 1 লয়ার। তাহলে যদি বলে যে এখানে এদের ব্যবহারগুলো কি কি, এগুলোকে কোথায় আমরা ব্যবহার করি, তো সাধারণত ইউরেনিয়ামের পরের যে মৌলগুলো সেগুলোকে অন্য কোনো নিউক্লিয়াস, প্রাকৃতিক নিউক্লিয়াসের সাথে নিউট্রন দ্বারা আঘাত করে পাওয়া যায়, আর ইউরেনিয়াম পর্যন্ত মৌলগুলোকে প্রকৃতিতেই পাওয়া যায়, কিন্তু ইউরেনিয়ামের পরের মৌলগুলোকে আমরা কি করে পাই না, ইউরেনিয়ামের পরের মৌলগুলোকে নিউট্রনের সাথে, প্রাকৃতিক মৌলের সাথে নিউট্রনকে আঘাত করে উৎপন্ন করা হয়। আর এগুলোর ব্যবহার কোথায় হয়, মেনলি এগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয় সেগুলো এবার আমরা শিখব। তাহলে এখানে আমরা
এর যদি এবারে বলে যে কোন পর্যায়ে আছে, আগেরটা আমরা যেমন বললাম ষষ্ঠ পর্যায়ে আছে, এবার এই মৌলগুলো মানে অ্যাক্টিনেটস মৌলগুলো কোন পর্যায়ে আছে? অ্যাক্টিনেটস মৌলগুলো সপ্তম পর্যায়ে আছে। তাহলে অ্যাক্টিনাইটস মৌল সপ্তম পর্যায়ে আছে। এবারে এর যদি এদেরকেও কি বলা হয়, এফ ব্লক মৌল বলা হয়, এদেরকেও আমরা বলবো এফ ব্লক মৌল। এবার এদের যদি ইলেকট্রনিক কনফিগুরেশন লিখতে বলে, আগেরটা যেমন লিখেছিলাম 7s 6s2 লিখেছিলাম, যেহেতু ষষ্ঠ পর্যায়ে আর এরা সপ্তম পর্যায়ে, এস উপকক্ষটা সম্পূর্ণরূপে পূর্ণ থাকবে, তার আগের ডিটা আংশিক 0 অথবা 1, আর এখানে এফ 1 to 14। তাহলে এটা হলো এফ ব্লক মৌলের ইলেকট্রনিক কনফিগুরেশন। এবারে যদি বলে যে এদের কি কি ব্যবহার মৌলগুলো, তো আমি 3টে মৌল লিখছি। প্রথমে এম পুরো নাম বলেছিলাম, টিএইচ এটাও বলেছিলাম পুরো নাম। তাহলে এই দুটো মেনলি কোথায় ব্যবহার করা হয় না, এম এর ফুল ফর্ম কি, অ্যামেরিসিয়াম। অ্যামেরিসিয়ামটা কিসে ব্যবহার করা হয়, স্মোক ডিটেক্টর মানে ধোঁয়া পরীক্ষায়, স্মোক ডিটেক্টরে ব্যবহার করা হয়, ধোঁয়া পরীক্ষায় এম। আর টিএইচ মানে থোরিয়াম, টিএইচটা আমরা কিসে বিশেষ করে গ্যাস মেন্টালে ব্যবহার করি। গ্যাস মেন্টাল মানে আমাদের সাদা শিখা সহ কোনো উত্তপ্ত করে, বস্তুকে উত্তপ্ত করে যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলে গ্যাস মেন্টাল। সেই গ্যাস মেন্টালে আমাদের টিএইচটা ব্যবহার করা হয়। তাহলে বললাম টিএইচ কি না, একটা যন্ত্র যেটা আমরা ব্রাইট হোয়াইট লাইটকে যখন আমরা শিখার সাহায্যে উত্তপ্ত করে কোনো শিখা দিয়ে ব্রাইট হোয়াইট লাইট উৎপন্ন করা, সেটাই হচ্ছে গ্যাস মেন্টালের কাজ। তাহলে গ্যাস মেন্টাল এমন একটা যন্ত্র যেটা ব্রাইট হোয়াইট লাইট উৎপন্ন করবে যখন কোনো আমরা শিখা দিয়ে কোনো বস্তুকে উত্তপ্ত করব। আর এই গ্যাস মেন্টালে ব্যবহার করা হয় কি, থোরিয়াম টিএইচ। আর এএমটা হচ্ছে স্মোক ডিটেক্টরে। তারপরে ইউরেনিয়াম আমাদের জানি কোথায় হয়, নিউক্লিয় রিঅ্যাক্টরে। তাহলে ইউরেনিয়াম হয় নিউক্লিয় রিঅ্যাক্টরের ব্যবহার আছে। তাহলে এগুলো গেল আমাদের কি না অ্যাক্টিনেটস মৌলগুলোকে। আর ইউরেনিয়ামের পরের যে মৌলগুলোকে সেগুলোকে বলা হয় ইউরেনিয়াম উত্তর শ্রেণী। এবার যদি বলে এই মৌলগুলো কি রকম না, ডেন্স মেটাল মানে ভারী মৌল, এরা ধাতব মৌল। তারপরে গলনাঙ্ক খুবই হাই, আর এরা এফ ব্লক মৌল। তাহলে কি বললাম, ভারী মৌল বললাম, তারপরে কি বললাম যে হাই মেল্টিং পয়েন্ট বললাম। এবারে এরা যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে হাইড্রোজেন উৎপন্ন করে। অ্যাসিডের সাথে বিক্রিয়া করে মানে এই মেটালগুলো প্লাস অ্যাসিড কি দিবে না, হাইড্রোজেন দিবে। আর কি বললাম, উচ্চ গলনাঙ্ক বললাম, উচ্চ গলনাঙ্ক। আর যদি বলে এদের রংটা কি রকম না, সিলভার কালার। এবারে আসছি ডায়াগোনাল রিলেশনশিপ, কৌণিক সম্পর্ক। তাহলে আগের কোশ্চেনটাতে যেটা এলো আমাদের যে 6th পর্যায়ে থাকে কারা না, 6th থাকে রেয়ার আর্থ এলিমেন্টস বিরল মৃত্তিকা মৌল। 7th পর্যায়ে থাকে কারা, অ্যাক্টিনেটস মৌলগুলো। এখানে 58 থেকে 71, এখানে বললাম 89 পর থেকে 103 পর্যন্ত মৌলগুলো। তাহলে ষষ্ঠ পর্যায়, সপ্তম পর্যায়। আর এদেরকে কি বলা হয়, এফ ব্লক মৌল বলা হয়। আর ওদের কটা করে আছে, এখানে 14টা, এখানে 14টা। আর ওদের নামকরণ কীভাবে মনে রাখবো না, সেইটা আমরা টেকনিকটা বললাম কীভাবে মনে রাখবো। এবারে কৌণিক সম্পর্ক। তো ফার্স্ট কৌণিক সম্পর্ক কাদের মধ্যে দেখা যায়, যারা দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলোর মধ্যে কৌণিক সম্পর্ক আছে। মোট কটা তৃতীয় পর্যায়ের মৌলগুলির মধ্যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকে, ওই জন্য এদের মধ্যে কোনাকুনি একটা সম্পর্ক আছে, কৌণিক সম্পর্ক বিদ্যমান। মোট কজোড়া এরকম আছে, 3 জোড়া। একটু পরে বলছি। কৌণিক সম্পর্কের কারণ কি,
কারণটা আর কোন কোন তিন জোড়ার মধ্যে আছে সেটা আমি এই হাইড্রোজেন, হিলিয়াম, এগুলো যদি মৌলগুলোকে যদি লিখি তাহলে আমরা দেখাতে পারবো যে কাদের কাদের মধ্যে কৌণিক সম্পর্ক আছে। তারপর বলবো যে কেন এই কৌণিক সম্পর্কটা পাওয়া যায়। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এবার লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়াম, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়াম, বোরনের সাথে সিলিকন, ব্যাস এই তিন জোড়া আমাদের কৌণিক সম্পর্ক পাওয়া যায়। তাহলে লাস্ট কোন দুটোর মধ্যে পাওয়া যায় কোশ্চেনটা থাকে, লাস্ট বোরন আর সিলিকন, বি মানে বোরন, বোরন এবং এসআই মানে সিলিকন, সিলিকন, এদের মধ্যে কৌণিক সম্পর্ক পাওয়া যায়। তাহলে কৌণিক সম্পর্ক তিন জোড়া যে মৌলগুলো, একটা হচ্ছে লিথিয়াম ম্যাগনেসিয়াম, লিথিয়াম ম্যাগনেসিয়াম, সেকেন্ড পেয়ার হচ্ছে বেরিলিয়াম অ্যালুমিনিয়াম, এটা বেরিলিয়াম আর এটা বোরন, থার্ড পেয়ার হচ্ছে বোরন সিলিকন, বোরন সিলিকন। তাহলে এই তিনটে পেয়ারের মধ্যে কৌণিক সম্পর্ক থাকে। আর কৌণিক সম্পর্কের কারণ কি না, যত নিচে যাব ব্যাসার্ধ বাড়ে, ব্যাসার্ধ বাড়ে, যত এইদিকে যাব ব্যাসার্ধ কমে, এইদিকে বাড়লে এইদিকে কমবে। তো এখানে ম্যাগনেসিয়াম ডান দিকে যাওয়ার জন্য কম হবে ব্যাসার্ধ, আবার নিচে নামার জন্য এদের থেকে বেশি হবে। তাহলে এই সাইডে যাওয়ার জন্য কমছে, আবার এখান থেকে যখন আমরা নিচে নামছি তার জন্য বাড়ছে, যে মোটামুটি এর আকারটা এর আকারের সাথে সমান হয়ে যায়। এই জন্য এইটার এটার মধ্যে কি দেখা যায়, কৌণিক সম্পর্ক দেখা যায়। তাহলে কৌণিক সম্পর্কের কারণ পরমাণুর আকার, পরমাণুর আকার, আর দু নাম্বার কি আয়নীয় বা আয়োনাইজেশন পোটেনশিয়াল, আয়নীয় বিভব। কি বললাম যে পরমাণুর আকার আর আয়নীয় বিভব। তাহলে কারা এই সম্পর্কটা দেখায় না, যাদের নিউক্লিয় আধান, নিউক্লিয় আধান বাই, বললাম নিউক্লিয় আধান এই দিকে যত আমরা যাব নিউক্লিয় আধান বাড়ে, আবার ব্যাসার্ধ কমে, এই দিকে গেলে ব্যাসার্ধ বাড়ে। তাহলে নিউক্লিয় আধান বাই নিউক্লিয় রেডিয়াস বা আয়নীয় ব্যাসার্ধ বা পরমাণুর ব্যাসার্ধ, নিউক্লিয় আধান বাই নিউক্লিয় ব্যাসার্ধ, এদের অনুপাতটা যাদের এক বা একের কাছাকাছি তারা ডায়াগোনাল রিলেশনশিপ শো করে। তাহলে যাদের যে সমস্ত পরমাণু বা পরমাণুর আয়নের মধ্যে নিউক্লিয় আধান আর নিউক্লিয় ব্যাসার্ধের অনুপাত এক বা একের কাছাকাছি, তারাই কণাকণি সম্পর্ক প্রদর্শন করে। কজোড়া মৌলের মধ্যে কণাকণি সম্পর্ক আছে তিন জোড়া, লিথিয়াম ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম অ্যালুমিনিয়াম, বোরন সিলিকন। লাস্ট কাদের মধ্যে দেখা যায়, বোরন সিলিকন, এরপরে আর কৌণিক সম্পর্ক দেখা যায় না। আর দ্বিতীয় তৃতীয় পর্যায়ের মৌলগুলোর মধ্যে কৌণিক সম্পর্ক পায়। কৌণিক সম্পর্কের কারণ কি না, যত আমরা এইদিকে যাচ্ছি আকার কমছে, এইদিকে যাওয়ার জন্য আকার বাড়ছে, তাই এর আকার মোটামুটি তার আগের যে কণাকণি অবস্থানে আছে যে মৌল তার সাথে সমান দেখা যায়। তাহলে কৌণিক সম্পর্কের মেন কারণ হচ্ছে পরমাণুর আকার এবং আয়নীয় বিভব, এই দুটো। আর কারা দেখায় না, যাদের নিউক্লিয় আধান আর নিউক্লিয় ব্যাসার্ধের অনুপাত এক বা একের কাছাকাছি তারাই কণাকণি সম্পর্ক দেখায়। এবার আমরা নেক্সট আসবো যে গ্রুপ মানে শ্রেণী, তারপর পর্যায় আর ব্লক, কে কোন ব্লকে আছে। সেটার আগে আমরা ইলেকট্রনিক কনফিগুরেশন, ইলেকট্রনিক কনফিগুরেশন বা বিন্যাস আমরা বার করব। তো আউটবাউ নীতিটা কি, না যেটা কম শক্তি সম্পন্ন যে উপকক্ষ সেগুলো আগে ফিল্ড হয়। তো কি হিসাবে ফিল্ড হয় সেটা লিখছি এখানে, 1s 2s 2p, 3s 3p 3d, 4s 4p 4d, 5s 5p 5d। তাহলে এইভাবে যদি আমরা মনে রাখি, এবার কেটে দিচ্ছি কোনাকুনি, কাটছি, এটাও কাটছি, এটাও কাটছি, এটাও কাটছি। তাহলে এখান থেকে বুঝে যাব যদি পরীক্ষায় আসে যে কোন উপকক্ষটা আগে ফিল আপ হবে।
মানে যারা কম তারা আগে হবে। 1s সব থেকে কম শক্তি সম্পন্ন, তারপরে কে 2s, তারপরে কে 2p, তারপরে কে 3s, তারপরে কে 3p, তারপরে কে 4s, তারপরে কে 3d, 4s এর পরে আমি কি যাচ্ছি 3d তে যাচ্ছি, তারপরে 4p, তারপরে 5s, তারপরে কে 4d, তারপরে 5p, এইভাবে থাকবে, এইভাবে চলতে থাকবে। তাহলে যদি বলে 3p এবং যদি বলে 3p এবং 3d মধ্যে কে আগে ফিল আপ হবে, 3p আগে ফিল আপ হবে, 3s 3p এর মধ্যে এইটা। যদি বলে 4p 4d এর মধ্যে কে আগে ফিল আপ হবে, 4p আগে ফিল আপ হবে। তাহলে এইটাই হচ্ছে আউটবাউ নীতি। নীতিটা কি না, যে কম শক্তি সম্পন্ন উপকক্ষ সে আগে ফিল আপ হবে। তাহলে এইটা যদি আমরা মনে রাখি খুব সহজেই ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে পারবো। যেমন আমরা যদি 20 পরমাণু ক্রমাঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে চাই তাহলে কিভাবে লিখবো, তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী হবে এটা মনে রাখা খুব সহজ। এখানে 1 একটা সারি, এই জন্য একটা মৌল লিখলাম প্রথমে, দুটো এই জন্য sp দুটো লিখলাম, তিনটে তার 3sp তিনটে লিখেছি, এটা 4 চারটে লিখেছি। আরও যদি লিখি 4d 4f, তারপর 5 যদি 5টা লিখি sp d f এইভাবে, তারপর g, তাহলে এখান থেকে আমাদের এইভাবে আনবো প্রথমে 1s, তারপর এখানে কি শুধু যদি আমি কোনাকুনি নিয়ে আসি শুধু 2s থাকছে, তারপর 2p 3s থাকছে, 3p 4s, 3d 4p 5s। একটা দেখাচ্ছি 20 কার হয়, ক্যালসিয়ামের হয়। তো এর যদি আমরা লিখতে চাই 1s2, প্রথমে 1s হলো, তারপরে কি আসবে 2s2, এসে দুটোর বেশি থাকতে পারে না, তারপরে কি আসছে 2p 6, তারপরে কি আসছে 3s2, কতগুলো হলো 12টা হলো, 3s এর পর কি আসবে 3p6, p এ কতগুলো থাকতে পারে সর্বাধিক 6টা, 4 10 12 18, এবার 4s2। তাহলে এইটাকে আমরা শেষ ইলেকট্রনটা এস উপকক্ষ দ্বারা পূর্ণ আছে, মানে এস উপকক্ষে আছে। যাদের ইলেকট্রনিক কনফিগারেশন ns1 বা ns2 এর কোন ধরনের ns2, তাহলে ক্যালসিয়ামটা কি হবে, ক্যালসিয়ামটা হবে এস ব্লক মৌল। আর এস ব্লক মৌল মানে সে 1 নম্বরে থাকবে অথবা 2 নম্বরে থাকবে। অ্যাকচুয়ালি কোথায় আছে 2 নম্বরে, কেন একটু পরে শেখাবো কীভাবে আমরা গ্রুপ তাড়াতাড়ি ইলেকট্রনিক কনফিগারেশন না লিখেই, এই বিন্যাস না লিখেই কীভাবে আমরা গ্রুপ বার করতে পারবো, একটু পরে সেটা আসছি। তাহলে এটা হয়ে গেল আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন। এবার আরেকটা যদি লেখা যায় ফেরাস, আগে লিখছি অক্সিজেন। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত 8, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার যদি 8 হয় 1s2, প্রথমে 1s হলো, তারপর 2s2 4 হলো, এবারে 2p। আমি 6টাই যে লিখতে পারবো এমন কোনো কথা নেই, আমার 8 পর্যন্ত লিখতে হবে, 2 2 4 হলো, এটা 4 হয়ে গেল। তাহলে এটা অক্সিজেনের। এবারে এটা যদি অক্সিজেনের হয় তাহলে অক্সিজেন 2- মানে এনায়নটার কি হবে, এনায়ন কি হয় দুটো আরও বেড়ে যায়, 2- আছে মানে ইলেকট্রন আরও এখান থেকে পরমাণু নিস্তরিত পরমাণু থেকে যদি দুটো ইলেকট্রন নিয়ে নেয়, মানে এটা থেকে যদি +2 হয় তাহলে আমরা এনায়ন পেয়ে যাবো। তার মানে এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। তাহলে 10 যদি করতে হয় 1s2 2s2 4 হলো 2p6, তাহলে এনায়নের আমরা ইলেকট্রনিক কনফিগারেশন লিখে দিলাম। তাহলে যখন এনায়ন থাকবে এখানে দেখতে হবে 2- আছে মানে পরমাণু থেকে দুটো বেশি, যদি কারো 1- থাকে তাহলে তার পরমাণু থেকে একটা বেশি হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা এনায়নেরও ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে পারবো। এবার আমরা দেখাচ্ছি যে সিআর মানে ক্রোমিয়াম, এর পরমাণু ক্রমাঙ্ক 24, 1s2 2s2 2p6, তারপরে 3s2 3p6 4s2 4 10 12 18 20 4s2। এবারে কোথায় যাব 3d5, 4 10 12 18 20 25, তাহলে এখানে হয়ে গেল 25, আমার দরকার 24। এবার এখানে একটা জিনিস, যখনই ডি উপকক্ষে সর্বাধিক থাকতে পারে 10টা, তার অর্ধেক হচ্ছে 5টা, যখনই কোনো উপকক্ষ অর্ধেক সংখ্যক থাকবে হাফ ফিল্ড বেশি স্টেবল হয়। অর্ধপূর্ণ বা অর্ধপূর্ণ উপকক্ষ বেশি স্থায়ী। তাই এখান থেকে একটা ইলেকট্রন এটাকে 4s1 হয়ে যাবে, এটা 4d5, তাহলে কি হয়ে গেল অর্ধপূর্ণ হয়ে গেল। অর্ধপূর্ণটাই বেশি স্থায়ী, এজন্য 4s1 আর এখানে হয়ে যাবে 3d5। তাহলে এটা একটু ব্যতিক্রম। এটা কার আমরা ইলেকট্রনিক কনফিগারেশন লিখলাম, ক্রোমিয়াম। এবারে আমরা লিখব ফেরাস। ফেরাস যদি আমরা লিখি, ফেরাসের হচ্ছে 26, ফেরাস মানে লোহা মানে আয়রন,
আয়রনের লিখছি 1s2 2s2 2p6 3s2 2p6 এর পর 3s2 তারপরে 3p6 4s2 2 4 10 12 18 20 4s2 পর কে যাবে 3d, তাহলে 4 10 12 18 20 26, এটা আমরা ফেরাসের পেয়ে গেলাম। এবার যদি বলে ফেরাস আয়ন, ফেরাসের দুটো যোজ্যতা হয়, ফেরাস যখন বলবো কম যোজ্যতাটা কাজ করে, তো 2+, এটা হলো ফেরাস আয়ন। তাহলে ফেরাস আয়নের যদি করি এটা ক্যাটায়ন, কারণ এর থেকে পরমাণু থেকে ফেরাস থেকে যদি ইলেকট্রন চলে যায় তাহলে ফেরাস আয়ন গঠন করে। তাহলে এবারে ফেরাস আয়নের জন্য আমরা কি পাবো সেটা আমরা দেখতে চাই। ফেরাস আয়নের জন্য দুটো যদি চলে যায় কোথার থেকে যাবে, যেটা সর্ববহিস্থ কক্ষ সেখান থেকে আগে যাবে। তাহলে এইটা সর্ববহিস্থ কক্ষ না এইটা, এনের যেটা সর্ববৃহৎ মান, এনের বৃহৎ মান 4, তাহলে এখান থেকে চলে যাবে। তাহলে এখান থেকে যদি চলে যায় তাহলে ফেরাস আয়ন কী হবে 1s2 2s2 2p6 3s2 3p6 আর কি পেলাম না 3d6। আর এখানে যখন আমি লিখছি এই অনুযায়ী হচ্ছে, আগে 1s হলো, তারপর 2s হলো, তারপরে কি আছে 2p3s হলো, তারপরে কি হলো 3p হলো, তারপরে 4s হলো, তারপরে 3d আছে। এই রুলটা অনুযায়ী হচ্ছে। আর এসে দুটোর বেশি থাকতে পারে না, সর্বাধিক p 6টা, d 10টা, f 14টা, এই রুলটা আমরা ইউজ করছি। তাহলে এটা 3p6 3d6 এটা ফেরাস আয়ন। এবার যদি ফেরিক আয়ন বলে, মানে ফেরাস থেকে আরও 3টে ইলেকট্রন চলে যেতে হবে, 26 থেকে যদি 3 চলে যায় 23 হবে। তাহলে সর্ববহিস্থ কক্ষ এখান থেকে প্রথমে যাবে, তারপরে এখান থেকে যাবে। তাহলে হবে কি 1s2 2s2 2p6 3s2 3p6 3d5, তাহলে 5 6 11 13 19 21 23। তাহলে আমরা পেয়ে গেলাম কি ফেরিক আয়নেরও আমরা পেয়ে গেলাম। এবারে আমরা দেখাচ্ছি কপার। কপারের 29 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 4s এর পর কি আসবে 3d, 2 4 10 12 18 20, আমার দরকার 29। এবারে বললাম যখনই হাফ ফিল্ড বা ফুল ফিল্ড থাকবে, এ পুরো 10টার কাছাকাছি চলে এসছে, তাহলে 10টার কাছাকাছি যদি হয়ে যায় এ সবসময় 10টা পূর্ণ করতে চাইবে, কারণ হাফ ফিল্ড আর ফুল ফিল্ড সব থেকে বেশি স্থায়ী। তাই এখান থেকে আগের মতোই ক্রোমিয়ামের মতোই এরও ব্যতিক্রম আছে। তাহলে কি দাঁড়াবে 2p6 3s2 3p6 4s1 হয়ে যাবে, আর এখানে 3d 10 হয়ে যাবে। তাহলে এটা কপারের ইলেকট্রনীয় বিন্যাস, এটা নয় কিন্তু, এটা হচ্ছে কপারের ইলেকট্রনীয় বিন্যাস। তাহলে যখনই হাফ ফিল্ড বা ফুল ফিল্ডের কাছাকাছি থাকবে তখনই এখান থেকে ইলেকট্রন এইদিকে শিফট করবে। এবারে আমরা দেখাবো যে কি করে গ্রুপ, পর্যায় আর ব্লক সহজে নির্ণয় করতে পারবো। তার আগে নিষ্ক্রিয় মৌলগুলোকে কিভাবে মনে রাখবো। নিষ্ক্রিয় মৌল, হেলমেট নিয়ে এবার করো জোরে রান আগে। হেলমেট নিয়ে, হেলমেট HE হিলিয়াম, হিলিয়াম পরমাণু ক্রমাঙ্ক কত 2। হেলমেট নিয়ে মানে নিয়ন, NE নিয়ন, আর যোগ করে দিচ্ছি তাহলে 10। হেলমেট নিয়ে এবার মানে আর্গন, A আর্গন 18। করো ক্রিপ্টন, 18-র সাথে 18 যোগ করে দিলাম, তাহলে কত হয়ে গেল 36। জোরে জেনন XC, 36-এর সাথে 18 যোগ করে দিলাম 54। রেনন, রান মানে রেনন RN, আবার যদি 32 যোগ করে দিই, কেন এইভাবে যোগ হচ্ছে না আমরা জানি 2 8 8 18 18 32 32 এইভাবে চলতে থাকে। তাহলে এখানে নিজের 2 ছিল, এখানে 8 যোগ করলাম, এটার সাথে তার পরেরটা, লেভেলে এটার সাথে এটা নয়, এটার সাথে পরেরটা যোগ হবে 10, এটার সাথে আর পরেরটা যোগ হচ্ছে 18। তাহলে এইভাবে যদি আমরা যোগ করে করে যাই 54-র সাথে 32 কত 86,
তারপরে আবার 86 সাথে যদি 32 যোগ করে দিই আগে মানে কি অর্গানাইজেশন ওজি, তাহলে এটার সাথে যদি 32 যোগ করে দিই 118। এটা মনে রাখতে হবে, হিলিয়াম, নিয়ন, আর্গন। আর মনে রাখার টেকনিকটা কি, হেলমেট নিয়ে এবার করো জোরে রান আগে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানাইজেশন ওজি। তাহলে হিলিয়ামের কত 2, 10। আর এরা কত নং শ্রেণীতে থাকে, 18 নং শ্রেণীতে থাকে। নিষ্ক্রিয় গ্যাসগুলো 18 নং শ্রেণীতে থাকে। এবারে এদের পর্যায় আর শ্রেণী থেকে আমি যে কোনো গ্রুপের পর্যায় শ্রেণী আমরা নির্ণয় করব, তার জন্য এইটা আমাকে মনে রাখতে হবে। তো কী করে এবারে গ্রুপ পর্যায়ে সহজে ইলেকট্রনিক বিন্যাস না লিখে বার করব সেটা আমি দেখাচ্ছি, যেটা খুবই প্রয়োজন। যদি আমাকে বলে একটা মৌলের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে, আমরা যেটা ধরলাম পরমাণু ক্রমাঙ্ক একটা মৌলের 21, তাহলে আমরা প্রথমে কি করব, যে 21-এর পরে নিষ্ক্রিয় মৌলটার অবস্থান দেখব। 21-এর পরে কোন নিষ্ক্রিয় মৌলটা আছে, এটা আমার হচ্ছে 18 আর্গন, ক্রিপ্টন হচ্ছে 36। তাহলে 21-এর পরে 36 আছে। তাহলে 21-এর পরে যদি 36 থাকে, তাহলে আমরা বললাম 1 নম্বর রুল, যে পরমাণু ক্রমাঙ্কের পরমাণু ক্রমাঙ্কের পরের নিষ্ক্রিয় মৌল মানে ইনার্ট মৌল, ইনার্ট এলিমেন্টটা আমরা দেখব। নিষ্ক্রিয় মৌলের অবস্থান, ইনার্ট এলিমেন্টের অবস্থান দেখব। তো 21-এর পরের ইনার্ট এলিমেন্টের অবস্থানটা হচ্ছে 36। 36 কত নং পর্যায়ে আছে, 1 নং পর্যায়, 2 নং, 3 নং, 4 নং, চতুর্থ পর্যায়ে আছে। তাহলে আমরা বলে দেবো 21 যার পরমাণু ক্রমাঙ্ক 21 কার হয়, স্ক্যান্ডিয়াম। 21 তার মানে কোন পর্যায়ে আছে, চতুর্থ পর্যায়ে আছে, চতুর্থ পর্যায়ে আছে। হিলিয়াম কোন পর্যায়ে থেকে, প্রথম পর্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে এটা আমরা পেলাম কোন পর্যায়ে, না চতুর্থ পর্যায়ে পেলাম। কাকে পেলাম, স্ক্যান্ডিয়ামকে। এবারে যদি এর শ্রেণী বার করতে চাই, তো শ্রেণী বার করতে গেলে প্রথমে আমরা কি লিখব, যে এর সাথে এর পরের মৌলটার ডিফারেন্স বার করব। পরমাণু ক্রমাঙ্ক ও তারপরের মৌলের পার্থক্য সমান কত। তো 21-এর পরের নিষ্ক্রিয় মৌল হচ্ছে 36। 36 মাইনাস 21 কত হয়, 15 হয়। তো 36 মাইনাস 21 15। এবার আমাদের রুলটা কি, 18 মাইনাস ডিফারেন্স। যদি ডিফারেন্সটা 18 থেকে কম হয়, যদি পার্থক্য 18 থেকে কম হয়, বেশি হলে কী হবে বলছি, 18 থেকে কম হয়, তাহলে 18 মাইনাস ডিফারেন্স। এখন ডিফারেন্স কত, 15। তাহলে 18 মাইনাস 15 3। তাহলে কত নং শ্রেণীতে আছে, 3 নং শ্রেণীতে আছে। তাহলে পর্যায় পেয়ে গেলাম, শ্রেণী পেয়ে গেলাম, শ্রেণী 3 নং শ্রেণীতে আছে। এবারে 1 থেকে 1 2 এস ব্লক, 1 2 শ্রেণী থাকলে এস ব্লক বা 1A 2A, এ কত নং শ্রেণীতে আছে, 3 নং শ্রেণীতে আছে। 3 থেকে 10 যদি হয়, 3 থেকে 10 না করে 3 থেকে 12 করে দিলাম। 3 থেকে 12 এগুলোকে আমরা বলবো ডি ব্লক মৌল। 3 থেকে 12 শ্রেণীতে থাকলে সেগুলো হয়ে যাবে ডি ব্লক মৌল। তারপরে 13 থেকে 18 এটাকে আমরা বলবো এস ব্লক, ডি ব্লক, পি ব্লক। আর আগে বলেছিলাম ল্যান্থানাইটস, ওগুলো সব হয়ে যাচ্ছে আমাদের এফ ব্লক। তাহলে এখান থেকে আমরা 3 নং শ্রেণী পেলাম। তাহলে 3 নং শ্রেণী যদি পাই, তাহলে আমরা কি ব্লক বলবো, ডি ব্লক। তাহলে এরা কোন ব্লকে আছে, ডি ব্লকে আছে। আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। যদি 29 এর পর্যায় কত, মানে পিরিয়ড, পর্যায় কত, শ্রেণী কত, ব্লক কত, কোন ব্লকে আছে, এগুলো বার করতে হবে। তো ফার্স্ট কি রুল বললাম, যে ইলেকট্রনিক কনফিগারেশন না লিখে আমি পর্যায়, শ্রেণী, ব্লক লিখে দিতে পারবো। এর পরের নিষ্ক্রিয় মৌলটা দেখবো। 29-এর পরে কত, আগের মতোই 36। 36 1 2 3 4 4 নং পর্যায়, তাহলে চতুর্থ পর্যায় হয়ে গেল, চতুর্থ পর্যায়, ফোর্থ পিরিয়ড। এটা আমরা বলবো ফোর্থ পিরিয়ড। এবার শ্রেণী যখন বার করব, তখন বললাম এর পরের নিষ্ক্রিয় মৌলটা মানে ডিফারেন্সটা বার করবে। এর পরের নিষ্ক্রিয় মৌলের পরমাণু ক্রমাঙ্ক 36, নিজের কত 29, এই ডিফারেন্সটা কত এলো, 7 এলো।
এবার 18 মাইনাস ডিফারেন্স কত 11। তাহলে এটা আমরা কোন ইয়েতে পেলাম, এটা আমরা পেলাম 11 নং শ্রেণীতে পেলাম। 11 নং শ্রেণী, 11 নং শ্রেণীতে যদি পাই তো সেটাকে আমরা কি বলবো না 11 নং শ্রেণীতে পেলে সেটা ডি ব্লক। তাহলে এটা আমাদের কি হয়ে গেল ডি ব্লক। এবারে আমাদের আসছে আরেকটা, যদি নিই একটু বড় ধরনের নেওয়া যাক, 57। তো ফার্স্টে 57 পরে নিষ্ক্রিয় মৌলটা কত আরএন রেডন। রেডন কত নং পর্যায়ে আছে 1 2 3 4 5 6 ষষ্ঠ পর্যায়ে আছে, সিক্সথ। তাহলে পিরিয়ড হয়ে গেল সিক্সথ, পিরিয়ড পেয়ে গেলাম। এবার আমরা গ্রুপ বার করব। গ্রুপ যদি আমরা বার করতে চাই তাহলে আমরা কি করব না এর পরে এর নিজের পরমাণু ক্রমাঙ্ক 57, 57 পরে পরমাণু ক্রমাঙ্ক কত 86, 86 থেকে 57 বাদ দিতে হবে। 7 9 6 2 29 হয়ে গেল। ডিফারেন্সটা আমরা কত পেলাম 29। 18 থেকে বড় হয়ে গেল, 18 থেকে যদি বড় হয়ে যায় তখন 18 মাইনাস ডিফারেন্স কাজ করবে না, তখন কি কাজ করবে 32 মাইনাস ডিফারেন্স। তাহলে 32 মাইনাস 29 কত হয়ে যাবে 3। তাহলে কত নং শ্রেণীতে আছে 3 নং শ্রেণীতে আছে। তাহলে এটাকে 3 চলে এলো, তাহলে আমরা বলবো 3 নং শ্রেণীতে আছে। আধুনিক পর্যায় সারণী 3 নং শ্রেণীতে আছে, তাহলে গ্রুপ হয়ে গেল 3। তাহলে কি বললাম 18 মাইনাস ডি তখনই হবে যতক্ষণ পর্যন্ত ডিফারেন্সটা 18 থেকে কম হবে। 18 থেকে বেশি হয়ে গেলে 32 মাইনাস ডি হবে। এবারে এই দুটো রুলের দুটো এলিমেন্টে 3টে এলিমেন্টের ব্যতিক্রম আছে। কি কি হাইড্রোজেন, হাইড্রোজেনের ক্ষেত্রে ব্যতিক্রম পাবো লিথিয়াম বেরিলিয়াম। যেমন লিথিয়ামের জন্য আমি দেখাচ্ছি তখন কি হবে এই ফর্মুলাটা বা এই ফর্মুলাটাকে মডিফাই করব। লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3, 3-এর পরে নিষ্ক্রিয় মৌলটাকে নিয়ন। তাহলে 3-এর পরে নিষ্ক্রিয় মৌলটা হচ্ছে নিয়ন। নিয়ন কোন পর্যায়ে আছে দ্বিতীয় পর্যায়ে, তাহলে এও কোন পর্যায়ে থাকবে দ্বিতীয় পর্যায়ে। তাহলে এতদূর পর্যন্ত ঠিক আছে, পর্যায়টা আমরা পেলাম। কিন্তু যখন গ্রুপ বার করব তখন আমাদের 10-এর থেকে 3 আগের মতো ডিফারেন্সটা বার করছি। এর পরের নিষ্ক্রিয় মৌল নিয়ন, তার পরমাণু ক্রমাঙ্ক 10 মাইনাস নিজের ছিল 3। তাহলে আমরা কি করলাম ডিফারেন্সটা বার করলাম। কি হয় বার করবো না যে মৌলটার জন্য করছি তার পরের পরমাণু ক্রমাঙ্ক মাইনাস নিজের 7। এবারে আমরা না 18 মাইনাস ডিফারেন্স করবো না 32 মাইনাস করবো, 8 মাইনাস ডিফারেন্স। 8 মাইনাস ডিফারেন্স করলে কত হয় 1। এবার লিথিয়াম কোন শ্রেণীতে থাকে 1 শ্রেণীতে থাকে, তাহলে 1 শ্রেণীতে থাকলে কি মৌল হবে এস ব্লক মৌল হবে। এবার যদি আমরা নিই অ্যাক্টিনিয়াম, তাহলে বললাম যে লিথিয়াম আর বেরিলিয়াম এই দুটোর জন্য করতে হবে 8 মাইনাস লিথিয়াম প্লাস বেরিলিয়াম, এই দুটোর জন্য গ্রুপ বার করার ফর্মুলা হচ্ছে 8 মাইনাস ডিফারেন্স। আর বাকি সবার জন্য হাইড্রোজেনের জন্য এটা হবে না, বাকি সবার জন্য গ্রুপ বার করব 18 মাইনাস ডিফারেন্স অথবা গ্রুপ বার করব 32 মাইনাস ডিফারেন্স। এটা গ্রুপ বার করার নিয়ম। আর পর্যায় বার করার নিয়ম একটাই, কি পর্যায় বার করার নিয়ম যে মৌলটার জন্য করব তার ঠিক পরের পরমাণু ক্রমাঙ্ক বার করব, সে যত নং পর্যায়ে আছে মৌলটাও তত নং পর্যায়ে। আর যদি কোনো পরমাণু ক্রমাঙ্ক 2 10 18 36 এগুলো বলে দেয়, যেমন যদি বলে দেয় 36 54 মৌল পর্যায় কত, এই মৌলটা কোন পর্যায়ে আছে কোন শ্রেণীতে আছে, তো আমরা এখান থেকে নিষ্ক্রিয় মৌলই পেয়ে যাচ্ছি 54। তাহলে 1 2 3 4 5 পঞ্চম পর্যায়, পিরিয়ড হচ্ছে 5। আর গ্রুপ নিষ্ক্রিয় মৌলগুলো কোন গ্রুপে থাকে 18 নং গ্রুপে থাকে। তাহলে এগুলোই যদি ডাইরেক্ট দিয়ে দেয় তাহলে তো কোনো ব্যাপারই না। আর এগুলো ছাড়া যদি দেয় তাহলে এই রুলে হবে বা এই রুলে হবে বা এই রুলে হবে। তো আরেকটা আমি দেখাচ্ছি, কি বললাম যে এবারে যদি আমরা নিই অ্যাক্টিনিয়াম এসি কত হবে 89। এবার আমি কি বলেছিলাম যে এর পরের মৌল নিষ্ক্রিয় মৌলটা দেখব। 89-এর পরে নিষ্ক্রিয় মৌলকে অর্গানেশন 118। তো 118 যদি থাকে 118 কোন পর্যায়ে 1 2 3 4 5 6 7, তাহলে পিরিয়ড পেয়ে গেলাম 7। এবার নেক্সট আসছে আমাদের গ্রুপ যখন বার করব এর পরেরটা কত 118, তাহলে আগে আমাকে ডি বার করতে হবে। ডি সমান মানে ডিফারেন্স, কার ডিফারেন্স পরমাণু ক্রমাঙ্ক কার সাথে এর পরের নিষ্ক্রিয় মৌলের সাথে এর 118 মাইনাস 89, তাহলে কত থাকে 9
9 2 11 আর 18 29, তাহলে আমরা পেলাম ডিফারেন্সটা 29। এবার 18 মাইনাস 29 হবে না, কারণ 29 বড় হয়ে গেছে, তাহলে জি সমান হয়ে যাবে 32 মাইনাস 29 3। তাহলে কত নং শ্রেণীতে আছে? 3 নং শ্রেণীতে আছে। তাহলে 3 নং শ্রেণী পেয়ে গেলাম, পিরিয়ড পেয়ে গেলাম এটা। এবার ইউরেনিয়াম যদি বলে, ইউরেনিয়াম কত হবে না, আগের মতোই আমরা বার করব। এবারে আগের মতোই যদি আমরা বার করি, কিন্তু এদের নির্দিষ্ট কোনো শ্রেণী নেই, এটাই আমি বলতে চাইছি। আর এটা কি মৌল? এফ ব্লক মৌল, ইউরেনিয়াম এফ ব্লক মৌল। তার আগের মতোই আমরা পর্যায়টা শুধু বার করতে পারবো, কিন্তু এদের ল্যান্থানাইটস আর অ্যাক্টিনাইটসের নির্দিষ্ট শ্রেণী নেই, শ্রেণী বার করতে পারবো না, ব্লক বার করতে পারবো, পর্যায় বার করতে পারবো। এবার যদি বলে পটাশিয়াম, তাহলে কাদের আমরা বার করতে পারবো না? যারা অ্যাক্টিনাইটস মৌল বা ল্যান্থানাইটস মৌল, তাদের ক্ষেত্রে গ্রুপ বার করতে পারবো না, পর্যায় বার করতে পারবো, ব্লক বার করতে পারবো। যদি আমরা শ্রেণী বার করতে পারি, সেখান থেকে ব্লক বার করে দেবো। কারণ 1 2 হলে এস ব্লক, তারপরে ডি ব্লক, তারপরে পি ব্লক। এবারে বললাম আমরা কপারের দেখলাম, ক্রোমিয়ামের দেখলাম। এবারে পটাশিয়াম, পটাশিয়াম কত হয়? 19। ফার্স্টে পর্যায় কত হবে? 19-এর পরে নিষ্ক্রিয় মৌল ক্রিপ্টন, ক্রিপ্টন চতুর্থ পর্যায়, পর্যায় হয়ে গেল 4th। এবার আমরা বার করতে চাই গ্রুপ, তার আগে ডিফারেন্স বার করব। এর সাথে এর পরেরটা কে আছে? 36 মাইনাস 19 কত হয়? 17 ডিফারেন্স। তাহলে আমরা গ্রুপ বার করব, 18 মাইনাস ডিফারেন্স কত? 1। তাহলে 1 নং শ্রেণীতে আছে। আর তাছাড়া আমরা এটা জানিও, যেটা ক্ষারীয় ধাতু 1 নং শ্রেণীতে মিলে গেল, তাহলে ঠিক আছে। এবারে 1 নং শ্রেণী হলো, তারপর পর্যায় হলো। এবার কোন ব্লক? 1 নং থাকলেই এস ব্লক, তাহলে এটা ব্লক কি হয়ে যাবে? এস ব্লক। তাহলে আমরা কত ইজিলি ইলেকট্রনিক কনফিগারেশন না লিখে শুধু একটা টেকনিকের সাহায্যে আমরা বার করতে পারছি কোনটা এস ব্লক, কোনটা পি ব্লক, কোনটার পর্যায় কত, কোনটা গ্রুপ কত। তাহলে এটা মনে রাখার জন্য আমাদেরকে এটা মনে রাখতে হবে, হিলিয়াম পরমাণু ক্রমাঙ্ক 2, নিয়ন এত, আর্গন এত, ক্রিপ্টন এত, জেনন এত, রেডন এত, আর অর্গানেশন 118। 1 2 3 4 5 6 7, 7টা পর্যায়। এবারে যখনই আমাকে কোনো মৌল দিয়ে দিবে, আমরা কি করব? যেমন যদি লাস্ট একটা 37 যদি দিয়ে দেয়, এর নেক্সট পরের যেটা নিষ্ক্রিয় মৌল সেটা দেখবো, জেনন 54, এটা পঞ্চম শ্রেণীতে 1 2 3 4 5, তাহলে পিরিয়ড সাথে সাথে লিখে দিলাম 5। নাহলে আমাকে কী করতে হবে? এটি ইলেকট্রনীয় বিন্যাস 1s2 2s2 করে যেতে হবে। তো তার থেকে এটা কত সহজে হয়ে গেল। তো পর্যায় পেয়ে গেলাম। এবার আমরা ডিফারেন্স বার করব। কার ডিফারেন্স বার করব? এর সাথে ঠিক এর পরের নিষ্ক্রিয় মৌল, পরের নিষ্ক্রিয় মৌল 54, তাহলে ডিফারেন্স কত আসবে? 54 মাইনাস 37 কত হয়? 17। তাহলে এর গ্রুপ হয়ে যাবে 18 মাইনাস 17 কত? 1। তাহলে আমরা গ্রুপ পেয়ে গেলাম 1, মানে 1 নং শ্রেণীতে। তাহলে আমরা কি করলাম? যে পি সমান 5 এলো, কারণ 37-এর পরে কত আছে? 54 আছে। তাহলে 1 2 3 4 5। এবার 54 থেকে 37 বাদ দিলাম, তাহলে কত থাকে? 17। তাহলে ডিফারেন্সটা 18 থেকে কম, তাহলে গ্রুপ কত হবে? 18 মাইনাস 17 সমান কত? 1। তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে 1 নং শ্রেণী। থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।